নমস্কার। আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি স্বামী অতুলানন্দজির কিছু স্মৃতিচারণ করেছেন স্বামী প্রভানন্দ মহারাজ। প্রভানন্দ মহারাজ লিখছেন, একদিন সন্ধ্যায় অতুলানন্দজি মহারাজের কাছে বসে গল্প করছি। তার খাওয়ার সময় হয়ে গেছে। সেবক তার খাবার দিয়ে গেল। তিনি খেতে বসবেন, তাই আমি মহারাজের কাছে বিদায় চাইলে মহারাজ বললেন, বসো না, খেতে খেতে গল্প করা যাবে। দেখলাম তার থালায় দুখানি রুটি ও একটু তরকারি রয়েছে, কিন্তু রুটি দুটি এত শক্ত যে তার খেতে ভীষণ কষ্ট হচ্ছে। দেখে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, মহারাজ, রুটি বেশ শক্ত বলে মনে হচ্ছে। তখন তিনি বললেন, হ্যাঁ ভাই, একটু শক্ত। আমি তাড়াতাড়ি বললাম, মহারাজ, যদি অনুমতি দেন তো আমি এখানে কয়েকদিন আছি। মহারাজ তখন, এর আগের পর্বে আমরা বলেছি, উত্তরাখণ্ডের বাল্যগঞ্জে ছিলেন এবং প্রভানন্দ মহারাজ সেখানে গিয়ে কিছুদিন ছিলেন এবং মহারাজের সঙ্গে তার পরিচয় হয়েছিল, কথোপকথন হয়েছিল। তা তিনি বলছেন যে আমি এখানে কয়েকদিন আছি, আমি আপনার রুটি তৈরি করে দিই। তখন মহারাজ বললেন, না ভাই, দরকার নেই। অতুলানন্দজি বারণ করলেন। প্রভানন্দজি বলছেন, যাই হোক, পরদিন আমি সেবক মহারাজকে বললাম, আমি তো কয়েকদিন এখানে আছি, মহারাজের রান্না করব। তিনি একটু রেগে গিয়ে বললেন, না, তোমাকে আর পাকামি করতে হবে না, যেমন চলছে তেমনি চলুক। আমি নিরস্ত হলাম। তারপর অতুলানন্দজি আমাকে একা পেয়ে একদিন বললেন, ভাই, তুমি রুটি তৈরি করবে বলেছিলে, তোমার হাতে খেতে আমার কোনো অসুবিধা নেই। সেটা তো ভালোই হতো, কিন্তু আমার সেবক যে সে মানবে না, অশান্তি হবে, সেটা আমি চাই না ভাই। তাই তোমাকে বারণ করলাম, কিছু মনে করো না। দেখো না, শক্ত রুটি খেতে গিয়ে আমার মাড়ি ছিঁড়ে যায়, তবু কিছু বলি না। আগে অনেকবার বলেছি যাতে রুটি দুটো একটু নরম হয়, কিন্তু কোনো কাজ হয়নি। আমার কোনো কথাই সে শোনে না। আমি কিছু বলতে গেলাম, তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, দেখো, তার কোনো দোষ নেই, দোষ আমারই। সে এতদিন আমার কাছে রয়েছে, আমি একটা রুটিন অনুযায়ী চলছি, দেখছে তো। সেও সব সময় দেখছে, তুমি যেমন দেখছো। তবু তার জীবনে এতটুকু পরিবর্তন হলো না। তার বয়স কম, আমার কাছে এতদিন থেকেও যদি তার কোনো পরিবর্তন না হয়, তাহলে সে দোষ তো আমারই। একেবারে মায়ের শিক্ষা। তিনি প্রভানন্দ মহারাজকে বলছেন, কেমন রুটিন ধরে চলছি, তুমি তো দেখছো, সেও দেখছে। এতদিন আমার কাছে থেকে তার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সে দোষ আমারই, অদোষ দর্শিতা। তিনি বলছেন, স্বামী তুরীয়ানন্দজিকে দেখে আমাদের জীবনের কত পরিবর্তন হলো। আজ যে এখানে তোমাদের সঙ্গে বসে কথা বলতে পারছি, সে তো তারই ক্রেডিট। আমি শুনে একেবারে অবাক। প্রভানন্দ মহারাজ লিখছেন, কি সুন্দর ভাব নিয়ে তিনি সাধু জীবন যাপন করেছেন। নিজে এত কষ্ট পাচ্ছেন, কিন্তু কোনো বিকার নেই, একেবারে অবিচল, সমস্ত অবস্থায় একেবারে স্বাভাবিক। কখনো কোনো অশান্তি করেন না, কারোকে দোষারোপ করেন না, চিৎকার চেঁচামেচি করেন না, স্থিতপ্রজ্ঞ, সমস্ত অবস্থায় অবিচল। প্রভানন্দ মহারাজ লিখছেন যে তিনি ভাবছেন, কোন দূর দেশে কোন পরিবেশে জন্মগ্রহণ করে এতদিন এদেশে কাটিয়ে এই ভাবধারায় এসে কত সাধারণভাবে এই তপস্যাপূর্ণ জীবন যাপন করেছেন। তিনি জন্মেছেন আমস্টারডামে। যেই পরিচয় হলো তুরীয়ানন্দজির সঙ্গে, তার জীবনটাই পাল্টে গেল। তিনি সংঘে যোগদান করলেন, সাধু হলেন, মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেলেন,
এই যে মায়ের শিক্ষা, কখনো কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। কত কষ্ট হচ্ছে এই শক্ত রুটি খেতে, তাও বলছেন সেবকের দোষ নয়, তার জীবন তো আমার সংস্পর্শে এসে পরিবর্তিত হয়নি, যেমন আমার হয়েছে তুরীয়ানন্দ মহারাজের সংস্পর্শে এসে। স্বামী তুরীয়ানন্দকে দেখে আমাদের জীবনের কত পরিবর্তন হলো, সে ক্রেডিট তো তারই। এই মহান সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে আমরা শেষ করলাম। নমস্কার।